বিষ্ণুপুর মানেই টেরাকোটা, পোড়ামাটি আর বালুচরীর জন্য বিখ্যাত। এছাড়াও পুরো বিষ্ণুপুর জুড়ে আছে বহু ঐতিহাসিক স্থাপত্য। আর তাই এসবের টানেই বছরের এমন একটা সময়ে আমরা এএস উইথ ট্রাভেল তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এক রাত দুদিনের বিষ্ণুপুর ট্যুর প্ল্যান। কলকাতা থেকে বিষ্ণুপুর কিভাবে আসবে, কোথায় থাকবে, সাইট সিন কিভাবে করবে আর খরচ কত পড়ছে তার সম্পূর্ণ ডিটেলস দিয়েছে ভিডিওতেই। তাই ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আমি সায়নী আর আমার চ্যানেল এএস উইথ ট্রাভেলে সবাইকে করি স্বাগত। এবারে কিন্তু আমরা এক রাত দুদিনের ট্যুর প্ল্যান করেছি বিষ্ণুপুর, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফেমাস বিষ্ণুপুর, যেখানে টেরাকোটার মন্দির আর ল্যাটেরাইট পাথরের মন্দির ভীষণভাবে বিখ্যাত। আমরা এএস উইথ ট্রাভেল চলে এলাম বিষ্ণুপুর, আর বিষ্ণুপুরে টোটাল তোমাদের সাথে পুরো সাইট সিন, মানে কিভাবে তোমরা ট্যুর প্ল্যান করবে, কিভাবে আসবে, কম খরচে কোথায় থাকবে, সাইট সিন করতে কেমন কি খরচ পড়ছে, টোটাল কিন্তু ইনফরমেশন দিচ্ছি আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটাকে স্কিপ করো না। আর এখনো পর্যন্ত চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, এখনই যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চলো গাইস, তোমরা তাহলে ভিডিওটা প্রথম থেকেই দেখে নাও যে আমি বিষ্ণুপুরে কম খরচে কিভাবে আসলাম আর বিষ্ণুপুরে আমি এসে কোন হোটেল নিয়েছি। কলকাতা থেকে বিষ্ণুপুর আসতে হলে সব থেকে সোজা রাস্তা হলো ট্রেনে করে। আমরা হাওড়া স্টেশন থেকে দুপুর 12:50 18:627 হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ধরেছিলাম। এই ট্রেনটি বিষ্ণুপুর পৌঁছাবে বিকেল 4:08 নাগাদ। এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া 95 টাকা আর সিসির ভাড়া 350 টাকা। এছাড়াও একটু সকাল সকাল বেরোতে চাইলে সাঁতরাগাছি থেকে 6:28 রূপসী বাংলা এক্সপ্রেস আর 7:45 আরণ্যক এক্সপ্রেস ধরতে পারো। আমরা সকালের ট্রেনের টিকিট না পাওয়ায় দুপুরবেলা হাওড়া থেকেই এই রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম। ফাইনালি আমরা চলে এলাম বিষ্ণুপুর স্টেশন, আর এখন কিন্তু ঘড়িতে বাজে 4:10। আমাদের ট্রেন কিন্তু ঠিকঠাক টাইমে নামিয়েছে আর বেলাও প্রায় পড়ে গেছে। তাই আমরা এখানে বেশিক্ষণ ওয়েট না করে আমরা একটা চেষ্টা করবো একটা ভালো হোটেল নেওয়ার। আর ভালো হোটেল নিতে গেলে কিন্তু এখান থেকে একটা গাড়ি ধরতে হবে, মানে এখানে অনেক টোটো দেখতে পাচ্ছি আমি, আর এছাড়া 4 হুইলার গাড়িও কিন্তু আছে। হোটেল পর্যন্ত তোমাদের বুকিং করা হোটেল পর্যন্ত ভাড়া কিন্তু নেবে 10 টাকা, মানে ম্যাক্সিমাম হোটেলে কিন্তু আছে বাস স্ট্যান্ডের ওখানে। তো আমরা এখন বাস স্ট্যান্ডের ওইদিকেই যাবো, বাস স্ট্যান্ডের ওখান থেকে ভালো একটা হোটেল নেবো। আমরা স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে কিন্তু চলে এসেছি আমাদের হোটেলের এখানে। তো চলো একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে হোটেল মল্লভূম লজ, আর এটা হচ্ছে বিষ্ণুপুর পৌর পান্থ নিবাস, তার কিন্তু একদম সামনে হচ্ছে মল্লভূম লজ। ঠিক আছে, এই হোটেলেই আমরা আমাদের রুম নিয়েছি। তো চলো তাহলে রুমটা একটু তোমাদের সাথে শেয়ার করি। রিসেপশন থেকে এসেই এবারে আমরা তোমাদের সাথে কয়েকটা রুম দেখাবো। এখানে সব কটা রুমই প্রায় বুকিং। তো বেশ, আমরা যেহেতু দুটো রুম নিচ্ছি, তো এই রুমটা তোমরা ফার্স্ট দেখে নাও। এটা ওদের একদম গ্রাউন্ড ফ্লোরেই। এখানে একটা টিভি আছে আর এখানে 2 থেকে 3 জন শুতে পারবে, কম্বল দিয়েছে। আর এখানে আয়না রয়েছে, একটা টেবিল রয়েছে, আর এখানে ওয়াশরুমটা রয়েছে। বাহ, এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে কমোড রয়েছে, বেশ ভালো। চলো এবার আর একটা যে রুম নেওয়া হয়েছে সেই রুমটা এবার তোমাদের সাথে শেয়ার করি, আর সেটা আছে এই হোটেলের সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আমরা নিয়েছি 311 নম্বর রুম। চলো এবার ভেতরটা গিয়ে তোমাদেরকে দেখাই। আচ্ছা, আলোটা জ্বালিয়ে দিয়েছে। এটা কিন্তু এসি রুম, আর এখানে একটা বড় খাট তোমরা পাচ্ছ, তার সাথে এলইডি রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, টেবিল আছে, ওখানে আলমারি রয়েছে। আর এটা কিন্তু এসি রুম, পাখাও রয়েছে, ফল সিলিং করা। সাথে চলো ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। বাহ, ওয়াশরুমটা কিন্তু বেশ ভালো, গিজার রয়েছে, এখানে কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, একদম ওয়েস্টার্ন। আর এখানে বেশ ভালো।
বাজেট হোটেলও তোমাদেরকে শেয়ার করলাম। বিষ্ণুপুরে আসলে তোমরা কিন্তু এই হোটেলে থাকতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো এই ভিডিওর লাস্টে। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিন্তু বিষ্ণুপুর পৌঁছেছিলাম বিকেলবেলা, যেটা আগেই বলেছি। যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তার জন্য এখন আমরা সাইট সিন করতে বেরোতে পারছি না, তবে আমাদের ইচ্ছা আছে কাল সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, আর উঠে আমরা মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে সমস্ত সাইট সিনগুলো করতে বেরোবো। বিষ্ণুপুরে সাইট সিন করতে গেলে কেমন কি খরচ পড়বে টোটালটা দিচ্ছি কালকে। গুড মর্নিং গাইস। সকাল সকাল লজ থেকে বেরিয়ে একটু সকালে একটু চা খাচ্ছি, আর এখানে কিন্তু বেশ ঠান্ডা, বেশ মানে আমাদের কলকাতা থেকে কিন্তু একটু বেশি ঠান্ডা আছে। তো সকালবেলা বেরিয়ে এক কাপ চা না খেলে মুডটা ফ্রেশ হয় না। আর এবারে চাটা খেয়ে কিন্তু আমরা বিষ্ণুপুরের সমস্ত সাইট সিন গুলো করতে বেরোবো, মানে কি কি সাইট সিন আছে অলরেডি ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ রেডি হয়ে সাইট সিন গুলো কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব। আর টোটো ভাড়া করব আমরা। টোটোতে আমরা মানে আমাদের কত নেবে জানি না, দেখতে হবে একটা টোটো। তো একটা টোটো ঠিক করি, তারপরে কত কি নেয় বলে দিচ্ছি। আমরা সাইট সিনিং করার জন্য আমাদের হোটেলের সামনে থেকেই একটা টোটো বুকিং করেছিলাম। টোটো করে আমরা ঘুরে দেখব টোটাল 12 থেকে 13টা স্পট। টোটোতে আমাদের রিজার্ভে ভাড়া পড়েছিল 500 টাকা, তবে এই ভাড়া সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। বিষ্ণুপুর ঘুরতে এসে প্রথম সাইট সিনে আমরা ঘুরে দেখব রাসমঞ্চ। এখন চলে এসেছি বিষ্ণুপুরের রাসমঞ্চের সামনে। আর এই রাসমঞ্চ দেখতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে। শুধু রাসমঞ্চ না, এখানে পরপর 3টে টেম্পল আছে। এখানে বোর্ডেই লেখা রয়েছে রাসমঞ্চ, জোরবাংলো আর শ্যামরাই টেম্পল। এই 3টে টেম্পল কিন্তু দেখতে গেলে এখানে টিকিট কাটতে হবে। টিকিট নিচ্ছে 25 টাকা করে অফলাইনে, আর অনলাইন দিলে কিন্তু 20 টাকা করে। আর আদার্স কান্ট্রি থেকে যদি কেউ আসে তাহলে কিন্তু 300 টাকা করে অফলাইনে টিকিট পড়বে, আর অনলাইন করলে 250 টাকা করে পড়বে। ওখানেই আছে টিকিট কাউন্টার, আমরা ওখান থেকে অনলাইনে টিকিট কাটবো 20 টাকা করে। তো চলো তাহলে। রাসমঞ্চ হলো বিষ্ণুপুরের একটি পুরাতাত্ত্বিক স্থাপত্য। মল্লরাজা বীরহাম্বীর আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেছিলেন। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসবের আয়োজন হয়েছিল, তবে বর্তমানে এখানে আর উৎসব হয় না। রাসমঞ্চ দেখে এবারে আমরা যাচ্ছি শ্যামরাই মন্দির দেখতে। তবে রাস্তার ধারে দেখতে পেলাম আরও একটি স্থাপত্য, যার নাম গুমঘর। দরজা জানালা বিহীন এই গুমঘরটি প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন। অনেকের মতে মল্ল রাজাদের আমলে অপরাধীদের এখানে ফেলে দেওয়া হতো বা গুম করা হতো। আবার অনেকে মনে করে এটি রাজবাড়ির জলের ট্যাঙ্ক ছিল। গুমঘর দেখে এবার আমরা চলে এসেছি শ্যামরাই মন্দিরে। 1673 সালে রঘুনাথ সিং শ্যামরাই মন্দির নির্মাণ করেছিলেন। একটি স্তম্ভাকার চতুষ্কোণ ভিতের উপরে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। মন্দিরের গায়ে অসাধারণ টেরাকোটার কাজ। পৌরাণিক রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী মন্দিরের গায়ে খোদাই করা রয়েছে। এই মন্দিরের 5টি চূড়া থাকায় এই মন্দিরকে 5 চূড়া মন্দিরও বলা হয়ে থাকে। শ্যামরাই মন্দিরের সামনেই দেখতে পাবে বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির জিনিসের বেশ কয়েকটা দোকান। বিষ্ণুপুরে যেহেতু পোড়ামাটির জিনিস ভীষণভাবে বিখ্যাত, তাই তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। এখানে বিভিন্ন রকম পোড়ামাটির কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন রকমের টয়েস, এছাড়াও ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস যা চোখে পড়েছে, তাও আবার অনেক রিজনেবল প্রাইসের মধ্যে। বিষ্ণুপুর ঘুরতে আসলে বিষ্ণুপুরের এই বিখ্যাত পোড়ামাটির জিনিস অবশ্যই তোমরা তোমাদের প্রিয়জন অথবা পরিবারের জন্য কিনে নিয়ে যেতে পারো। শ্যামরাই মন্দির দেখে আমরা এখন চলে এসেছি জোরবাংলা মন্দিরের সামনে। এই মন্দিরটিও কিন্তু টেরাকোটার কাজের ঠাসা। মন্দিরটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আর একটা ইনফরমেশন যেটা না দিলেই নয়, এই 3টে মন্দির যেটা তোমাদেরকে পরপর দেখালাম, মন্দিরগুলোর মধ্যে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, মানে গোপ্রো কিংবা অন্য কোনো আদার্স ক্যামেরা দিয়ে তোমরা করতে পারবে না, ফোনের ক্যামেরা করতে পারবে। তোমাদেরকে এখন ভেতরটা ঘুরিয়ে দেখাবো ফোনেই ক্যামেরা করে। 1655 খ্রিস্টাব্দে মল্ল রাজা রাজনাথ সিং জোরবাংলা মন্দিরটি নির্মাণ করেছিলেন। দোতলা বিশিষ্ট এই মন্দিরটি ল্যাটেরাইট পাথরে তৈরি। মন্দিরের গায়ে ধ্রুপদী টেরাকোটা শিল্পের কাজ, যা দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতন। থেকে
বাইরে বেরিয়েই আমরা বাইরে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা হাট বসেছে। এখান থেকে তোমরা মানে মাটির বিভিন্ন জিনিস যেগুলো এখানে মানে বিক্রি হচ্ছে, যেটা শ্যামরাই মন্দিরের সামনেও বিক্রি হচ্ছিল, এখানেও দারুণ একটা হাট আছে। দেখো এগুলো কিন্তু সবই মাটির। এখানে বড় বড় ঘোড়া, জুয়েলারি রয়েছে, ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এই আছে আরো একটি মন্দির, আমরা এখন ওই মন্দিরটার দিকেই যাচ্ছি। এখন দাঁড়িয়েছি রাধেশ্যাম মন্দিরের সামনে, আর আমার পেছন দিকে যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটাকে বলা হয় নহবতখানা। ভেতরেই রয়েছে মন্দিরটা, আর এই মন্দিরটা দেখার পরে আমরা যাব মৃন্ময়ী মন্দিরে। ল্যাটেরাইট পাথরের তৈরি, চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা রাধেশ্যাম মন্দির বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরগুলির মধ্যে অন্যতম। এখানে মূল মন্দিরটি ল্যাটেরাইট পাথরের তৈরি। এছাড়াও মন্দিরের পাঁচিল, প্রবেশ তোরণ, ভোগ মণ্ডপ ও তুলসী মঞ্চটি ইটের তৈরি। পুরো মন্দির জুড়েই বিষ্ণুপুরের টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। এই মন্দিরটি দেখতে কোনো রকম টিকিট মূল্য লাগে না। তো রাধেশ্যাম মন্দির দেখে, রাধেশ্যাম মন্দিরের অপোজিটে আছে মৃন্ময়ী মন্দির, তো আমরা এখন যাচ্ছি মৃন্ময়ী মন্দির দেখতে। আর মৃন্ময়ী মন্দিরটা কিন্তু এটাই, মানে রাধেশ্যাম মন্দিরের একদমই সামনে হচ্ছে মৃন্ময়ী মন্দির। তো এখন মৃন্ময়ী মন্দিরটা আমরা দেখতে যাব, চলো। 600 খ্রিস্টাব্দে মল্লরাজ জগৎমল্ল দেবীর স্বপ্নাদেশ পেয়ে মৃন্ময়ী মন্দিরটি স্থাপন করেছিলেন। এই মন্দিরের পাশেই আছে রাজবাড়ি, তবে বর্তমানে মন্দিরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই মন্দিরে দেবীর ফটোগ্রাফি করা কঠোরভাবে নিষিদ্ধ, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা আসলে অবশ্যই দেবীকে দর্শন করো। এখন আমরা চলে এসেছি লালজিও মন্দিরের সামনে, আর সামনে কিন্তু খুব সুন্দর একটা গার্ডেন করা। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, তবে এই গার্ডেনের এখানে লেখা রয়েছে মহারাজ বীর হাম্বির উদ্যান হলো এটি। তো চলো এখন ভেতরে যাই। লালজি মন্দির দেখে তোমরা দেখে নিতে পারো বিগ গেট আর স্মল গেট, আর লালজি মন্দিরের একদম সামনেই রয়েছে, ওটাই হলো বিগ গেট, আর ওর পাশেই আছে স্মল গেট। চলো তোমাদেরকে একটু দেখাই। লালজি মন্দির থেকে একটু এগোলেই দেখতে পাবে বিগ গেট বা গড় দরজা। ল্যাটেরাইট পাথরের তৈরি এটি রাজপ্রাসাদের প্রবেশপথ। এখানে একটা সময় সশস্ত্র প্রহরী পাহারা দিত। এই বিগ গেটের পাশেই আছে স্মল গেট। এখন দাঁড়িয়ে আছে মিউজিয়ামের সামনে, বিষ্ণুপুরের মিউজিয়াম। আর শ্যামরাই মন্দির আর জোরবাংলা মন্দিরটা এই রাস্তা দিয়েই যেতে হবে, আর রাসমঞ্চটা কিন্তু এই রাস্তার মধ্যে। মোড়েই দাঁড়িয়ে আছি আমরা, তো মোড়েই রয়েছে মিউজিয়ামটা। মিউজিয়ামটা এখনো বন্ধ আছে, ওপেন হয়নি বলে ভেতরে দেখাতে পারলাম না, তবে ভেতরে সম্ভবত ক্যামেরা অ্যালাউ নেই। তোমরা আসলে মিউজিয়ামটা অবশ্যই ঘুরে দেখে নিও। মিউজিয়াম থেকে আমরা চলে এসেছি দলমাদল কামান দেখতে, আর এটাই কিন্তু সেই কামান। এখানে ক্যামেরা করতে কোনো রকম বাধা নেই, তো তোমরা ক্যামেরা করতে পারো, পিক তুলতে পারো। চলো মানে কামানটা একটু তোমাদের কাছ থেকে দেখাই। পেটা লোহার তৈরি এই কামানটি সম্ভবত মল্ল রাজাদের তৈরি সর্ববৃহৎ কামান। 4.25 মিটার দীর্ঘ এই কামানের মুখের ব্যাস 30 সেন্টিমিটার। 33টি লোহার আংটা ঢালাই করে পরস্পরের সঙ্গে জুড়ে একটি নির্মাণ করা হয়েছিল। এই কামানের একটি ফার্সি ভাষায় অভিলেখের দেখা মেলে, যা সম্ভবত এই কামানের নির্মাণ মূল্য। কামান দেখে আসলাম এই রাস্তাটা দিয়েই, আর এই রাস্তার মানে একটু এসেই তোমরা এই দোকানটা দেখতে পাবে। এরকম এখানে অনেকগুলো দোকান রয়েছে, আর এই দোকানগুলোর সামনেই কিন্তু রয়েছে মা ছিন্নবস্তার মন্দির, আর মন্দিরের সামনেই কিন্তু পুজোর ডালা বিক্রি হচ্ছে। এটাই হলো মা ছিন্নবস্তার মন্দির। আমি ভেতরে যাচ্ছি না, তোমরা আসলে মন্দিরটা অবশ্যই ঘুরে দেখে নিও। ছিন্নবস্তা মন্দির দেখে আমরা দুজন কিন্তু চলে এসেছি পোড়ামাটির হাট দেখতে। তবে পোড়ামাটির হাট কিন্তু শনি রবিবারই বসে, আমরা যেহেতু উইকেন্ডে দেখে আসিনি তার জন্য হাটটা এখানে নেই। হাটের মাঠটা এখানে আছে, পুরোটা ঘুরিয়ে দেখাবো। তোমরা উইকেন্ডে আসলে কিন্তু হাটটা পাবে। এটাই হলো পোড়ামাটির হাটের মাঠ, এখানেই হাট বসে। মাঠটা কিন্তু বেশ বড়, বুঝতেই পারছো তাহলে উইকেন্ডেতে এখানে কি পরিমাণে ভিড় হয়। খুব সুন্দর করে মাঠটা সাজানো গোছানো।
বেশ ভালো লাগছে। আর এই মাঠটা রেখে একটু যদি তোমরা দূরের দিকে চলে যাও তাহলে তোমরা দেখতে পাবে জোর মন্দির। চলো মাঠে একটু সময় কাটিয়ে আমরা এখন যাব জোর মন্দিরের দিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি জোড়া মন্দিরের সামনে। পোড়ামাটির হাটের একদম মানে কি বলবো মিডিলেই, মানে একটু হাট থেকে একটু মানে হেঁটে এসেই কিন্তু তোমরা দেখতে পাবে মন্দিরটা। এখন মন্দিরের ভেতরে যাব, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। পোড়ামাটির হাটের পাশেই আছে জোড়া মন্দির। 1726 সালে রাজা কৃষ্ণ সিং এই মন্দিরগুলি তৈরি করেছিলেন। ল্যাটেরাইট পাথরের তৈরি এই মন্দিরগুলির গায়েও টেরাকোটার অসাধারণ কাজ লক্ষ্য করা যায়। এই 3টি মন্দির প্রায় একই রকমের দেখতে। এর থেকে 2টি মন্দির বড় আর একটি মন্দির ছোট। আমরা এবার জোড়া মন্দির থেকে বেরিয়ে পাশেই আছে রাধা গোবিন্দর মন্দির। তো চলো রাধা গোবিন্দের মন্দিরের দিকে যাই। হ্যাঁ, আর বিষ্ণুপুরের সমস্ত সাইট সিন গুলো একদম পরপর রয়েছে। সাথে তোমরা যে হোটেলে থাকবে ওখান থেকে ম্যাপও নিয়ে নিতে পারো। ইভেন আমি রাস্তাতেও বেশ কয়েকটা জায়গাতে দেখলাম যে ম্যাপগুলো খুব সুন্দরভাবে মানে দেওয়া রয়েছে। বিষ্ণুপুরে টোটাল 16টা স্পট রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটা স্পট আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার হাতে সময় খুবই কম, তোমরা আসলে হাতে টাইম নিয়ে প্রত্যেকটা জায়গা ঘুরে দেখো। জোড়া মন্দির দেখে আমরা দেখে নিয়েছিলাম নন্দলাল মন্দির আর রাধা গোবিন্দ মন্দির। এই মন্দির দুটিতেও কিন্তু বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটার কাজ স্পষ্ট। তাই বিষ্ণুপুরের সমস্ত সাইট সিনগুলো ঘোরার মধ্যে এই মন্দির দুটি ঘুরতে কিন্তু একদম মিস করবে না। তো আমাদের বিষ্ণুপুরের সাইট সিন কিন্তু মোটামুটি কমপ্লিট। আরো বেশ কয়েকটা জায়গা আছে যেগুলো তোমাদের টোটো দাদাদের বললে ওনারা ঘুরিয়ে দেবে। আমাদের হাতে যেহেতু টাইম নেই, আর এখন ঘড়িতে বাজে কিন্তু 10টা 15, তাই আমরা এখান থেকে এখন ব্যাক করছি। ম্যাক্সিমামটাই তোমাদের সাথে শেয়ার করব। লজে ফিরেই তোমাদেরকে দেবো যে লজের ইনফরমেশনটা, মানে কিভাবে বুকিং করবে, লজটা অ্যাকচুয়ালি কোন জায়গায়, যদিও আমি কালকে বলে দিয়েছি, তবু আরেকবার তোমাদেরকে বলে দেবো। করে কিন্তু হোটেলে ফিরে এসেছি, আর হোটেল থেকে কিন্তু আমরা 10:30টায় চেক আউট করেছি। মানে ন্যাচারাল 10টায় চেক আউট। আমরা যেহেতু একটু সাইট সিন করে আসতে লেট হয়ে গেছে, তো আমরা 10:30টায় কিন্তু এখান থেকে চেক আউট করে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো আমরা যে হোটেল নিয়েছি, মল্লভূম লজ, সেই হোটেলের দাদার সাথে, যাতে তোমরা এই হোটেলে আসতে পারো, বুকিং নিতে পারো, আর অ্যাড্রেসটাও বলে দেবো। তো নমস্কার দাদা, নাম সুমন্ত দাস। আচ্ছা দাদা, আপনার এই হোটেলটা এক্সাক্ট কোন লোকেশনে আছে একটু বলুন। মানে স্টেশন থেকে কত দূর আর বাস স্ট্যান্ড থেকে কত দূর? বাস স্ট্যান্ডের একদম মানে গাই, আর স্টেশন থেকে আপনার 1 কিলোমিটার। আচ্ছা, 1 কিলোমিটার দূর। আমি আগেও বলেছিলাম তোমাদেরকে, দাদার মুখ থেকে শুনলে। আচ্ছা দাদা, আপনার এই হোটেলে এসি নন এসি রুমের কি প্রাইস আছে? আমাদের এসি আছে 1800 টাকা 2000 টাকা এরকমের মধ্যে। আচ্ছা, আর নন এসি আপনার 1500 টাকা 1200 টাকা। আচ্ছা, সিজনে কি একটু কম বেশি হয়ে থাকে? সিজনে একটু আপ ডাউন। সবথেকে কম প্রাইসের রুম কি আছে? মানে কালকে আমরা যেটা নিয়েছিলাম নিচের যে রুমটা, ওইটার মোটামুটি কি প্রাইস আছে? ওগুলো আপনার 750 আছে, 850 আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 450 আছে, সব রকম রুম আছে। হ্যাঁ, একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা এই হোটেলে আসলে। আর সবথেকে বড় কথা কিন্তু বাস স্ট্যান্ডের একদম পাশে। তো দাদা, এখানে যদি এসে বুকিংটা কিভাবে করতে হবে? বুকিং আমার ফোন নাম্বারে ফোন করলে আমরা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবো, রুমের ভিডিও সব পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তারপরে পছন্দ হলে আমাদেরকে ফোন করে আপনাদেরকে অ্যাকাউন্ট ডিটেইলস পাঠালে আমাদের অ্যাকাউন্টে টাকা রাখো। তাহলে ফোন নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আর উপরে স্ক্রিনে কিন্তু দিয়ে দেবো। অবশ্যই এখানে আসলে তোমরা বুকিং করতে পারো। আর দাদা, এটা কি কাপল ফ্রেন্ডলি হোটেল? না, এটা ফ্যামিলি হোটেল। আমরা আনম্যারিড কাপল অ্যালাউ করি। আচ্ছা আচ্ছা, তো তোমরা জেনেই নিলে সম্পূর্ণ ডিটেইলসটা। তো দাদা, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমরা লজ থেকে কিন্তু চেক আউট করে বেরিয়ে পড়েছি। আর যেটা তোমাদেরকে দেখাইনি, বিষ্ণুপুরে এসে খাবার দাবারের হোটেলের কিন্তু এখানে প্রচুর দোকান রয়েছে। সামনে দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু সব ডিনার কিংবা তোমরা লাঞ্চটা এখান থেকে করে নিতে পারবে। কালকে রাতের ডিনারটা আমরা এখান থেকেই নিয়েছিলাম, যেটা কালকে আজকে দেওয়া হয়নি, তাই এখনই দেখিয়ে দিলাম। তো আবার আমরা মেন রোডে চলে এসেছি। এখান থেকে আবার কিন্তু টোটো ধরে আমরা যাচ্ছি স্টেশনে। আমি আগেই বলেছি 10 টাকা করে কিন্তু মাথা পিছু ভাড়া পড়বে। তো স্টেশনে গিয়ে আমরা আবার ট্রেন ধরবো, আমাদের ফেরার ট্রেন রয়েছে। তো গাইস, আজকের ব্লগটা এখানে স্টপ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।